কল্পনা করুন, আপনি আপনার ড্রয়িং রুমে বসে নেটফ্লিক্স দেখছেন, কফি খাচ্ছেন, আর আপনার ঠিক পাশে রাখা একটি ফ্রিজে আপনার এই প্রিয় মানুষের কাটা শরীরের 35টি টুকরো হয়ে পড়ে আছে। শুনতে কোনো হরর সিনেমার গল্প মনে হচ্ছে, কিন্তু এটাই সত্যি। গত কয়েক মাসে এই একটা খবর পুরো ভারতবর্ষের মানুষের ঘুম কেড়ে নিয়েছে। একজন মানুষ কতটা ঠান্ডা মাথার খুনি হলে নিজের প্রেমিকার শরীরকে 35টি টুকরো করে ফ্রিজে সাজিয়ে রাখতে পারে? আর শুধু তাই নয়, সেই লাশের টুকরোগুলো ফ্রিজে রেখে এসে অন্য মেয়েকে ঘরে ডেকে এনে ডেটিং করত। আজ আমরা কোনো কাল্পনিক থ্রিলার নয়, একটি বাস্তব ঘটনা যেখানে প্রেম একটি লিভ ইন রিলেশনশিপ এবং শেষমেশ প্রেমিকার দেহকে 35টি টুকরো করা হয়। আজ আমরা আলোচনা করব ভারতের অন্যতম নৃশংস ও আলোচিত একটি ঘটনা, শ্রদ্ধা ওয়ার্কার হত্যাকাণ্ড নিয়ে। জানবো কিভাবে একজন প্রেমিক হয়ে উঠল জল্লাদ, আর কিভাবে পুলিশের জালে ধরা পড়ল সেই খুনি। শ্রদ্ধা ওয়ার্কার একটি নাম যার পেছনে লুকিয়েছে হাজারটা স্বপ্ন, হাজারটা আশা। মহারাষ্ট্রের পালঘরের ভাসাই শহরে একটি ছোট্ট শান্ত মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিল শ্রদ্ধা। বাড়িতে বাবা মা আর এক ভাই, সব মিলিয়ে খুব ভালোবাসার ভরা একটি ছোট্ট পরিবার। শৈশব থেকে শ্রদ্ধা ছিল আলাদা, হাসি খুশি, প্রাণবন্ত, সবার সাথে দ্রুত বন্ধুত্ব হয়ে যেত তার। বন্ধুরা বলতো শ্রদ্ধা হাসলে মনে হতো যেন পুরো ঘর আলোয় ভরে যায়। বড় হওয়ার সাথে সাথে আর তার জীবন একটা স্বপ্ন জন্ম নেয়, নিজের মতো করে দাঁড়িয়ে থাকার, নিজের পায়ে নিজের জীবন গড়ার স্বপ্ন। পড়াশোনা শেষ করে সে মুম্বাই যায় এবং কাজ পায় একটি কল সেন্টারে। নতুন চাকরি, নতুন পরিবেশ, নতুন মানুষ, সবকিছু যেন ধীরে ধীরে সাজানো হচ্ছিল তার ভবিষ্যতের পথ। কিন্তু ঠিক এখানেই শ্রদ্ধার জীবনে প্রবেশ করে এক নতুন চরিত্র, আফতাব নামের এক ব্যক্তি। গল্পের শুরুটা ছিল একদম সাধারণ, কিন্তু সেই সাধারণ শুরুটাই পরে হয়ে ওঠে ভারতের সবচেয়ে আলোচিত, সবচেয়ে ভয়ানক ঘটনাগুলোর মধ্যে একটি। সবকিছু শুরুটা মুম্বাই শহর থেকে। মুম্বাই, যে শহর কখনো ঘুমায় না, চাকরি, স্বপ্ন, বাস্তবতা আর প্রতিযোগিতার মাঝে কোটি মানুষের দৈনন্দিন জীবন। এই শহরে একটি কল সেন্টারে প্রতিদিন বাজত অসংখ্য ফোন, সারাক্ষণ ডেট সেটের শব্দ, কাজের চাপ আর ডেডলাইনের তাড়া। এই ভিড়ের মধ্যে একদিন চোখে পড়ে দুজন মানুষ, শ্রদ্ধা আর আফতাব। শ্রদ্ধা খুবই নরম স্বভাবের একটি মেয়ে, একটি হাসি দিয়ে যে কোনো পরিবেশকে হালকা করে দিতে পারে। সে অফিসে ঢুকলেই যেন চারপাশে যেন একটু উষ্ণতা ছড়িয়ে পড়তো। সবাই তাকে পছন্দ করতো, কারণ সে ছিল প্রাণবন্ত, কথা বলতে ভালোবাসতো আর নিজের মতো করে জীবনকে উপভোগ করত। আর অন্যদিকে আফতাব ঠিক তার উল্টো স্বভাবের, চুপচাপ, নিজের মধ্যে থাকা মানুষ। তবে কথা বলতে বোঝা যেত তার ভেতরে একটা গভীর আলাদা জগৎ রয়েছে। ভিড়ের মাঝেও সে নিজের মতো করে চলতে ভালোবাসতো। প্রথম দিকে তারা দুজনেই ছিল শুধু সহকর্মী, মিটিং এর সময় চোকাচুকি, টিফিন টাইমে হালকা কথা, কোনো কাজে সাহায্য করা, এই পর্যন্তই। কিন্তু ধীরে ধীরে কথাবার্তা বাড়তে লাগলো তাদের দুজনের মধ্যে। ছোট ছোট বিষয় নিয়ে আলোচনা, কাজের বাইরে বই, সিনেমা, গান, এগুলো তাদের মধ্যে এক নতুন সংযোগ তৈরি করতে লাগলো। একদিন শ্রদ্ধা হঠাৎ আফতাবের ডেস্কে এসে দাঁড়ালো, হাসি মুখে বলল, এই তুমি কি নতুন বইটা পড়েছো? বেশ ভালো লাগবে তোমার। সেই এক টুকরো আলাপেই তাদের দুজনকে আরো কাছাকাছি এনে দিল। এভাবে ছোট ছোট কথাগুলো বড় হয়ে উঠতে লাগলো। দুজনে খেয়াল করলো তাদের পছন্দ অপছন্দ অনেকটাই মিল রয়েছে। অফিসের বাইরে দেখা করা বাড়তে লাগলো। শ্রদ্ধা আর আফতাব কখনো মেরিন ড্রাইভের ঢেউয়ের পাশে বসে গল্প করত, কখনো কখনো ক্যাফেতে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিত। কাজের চাপ ভুলেই সময়গুলো যেন তাদের জীবনের সবচেয়ে শান্ত, সবচেয়ে সুখের মুহূর্ত হয়ে উঠেছিল। এভাবে বন্ধুত্ব আরো গভীর হয়ে উঠলো। শ্রদ্ধা বেশ কিছুদিন ধরে অনুভব করছিল আফতাবের কথায়, আচরণে, যত্নে একটা আলাদা টান আছে, যা সাধারণ বন্ধুত্বের মতো নয়। আর আফতাবও বুঝতে পারছিল এই মেয়েটা শুধু সহকর্মী নয়, শুধু বন্ধু নয়, সে আরো অনেক বেশি কোনো সম্পর্কের মধ্যে রয়েছে। বন্ধুত্ব কখন যে প্রেমে পরিণত হলো দুজনেই বুঝতে পারেনি। তবে একদিন তারা দুজনেই স্বীকার করে ফেললো, হ্যাঁ, তারা একে অপরকে ভালোবেসে ফেলেছে। এই সময়টা তাদের জীবনের সবচেয়ে সুন্দর সময় ছিল। মনে হচ্ছিল তাদের দুজনের পথ এখন থেকে একই হবে। শ্রদ্ধা ভেবে ফেলেছিল সে তার ভবিষ্যতের মানুষকে পেয়ে গেছে, যার সাথে সে নিজের জীবন গড়ে তুলবে। আফতাবের চোখেও দেখা যাচ্ছিল এই সম্পর্ক তার কাছে বিশেষ। এই শুরুটাই যেন ছিল একটি স্বপ্ন, কিন্তু তখন তারা কেউই জানতো না এই সুন্দর স্বপ্নের পথেই লুকিয়েছে একটা গভীর অন্ধকার গহ্বর, যে গহ্বর ধীরে ধীরে তাদের সম্পর্কে গ্রাস করতে শুরু করবে। শ্রদ্ধা যখন আফতাবের সঙ্গে প্রেমে পড়লো, তার পরিবার খুব একটা খুশি ছিল না। তারা চাইছিল শ্রদ্ধার জীবন নিরাপত্তা হোক, কারণ তারা দেখেছিল এই সম্পর্কের মধ্যে সমস্যা হতে পারে। শ্রদ্ধার পরিবার লক্ষ্য করছিল আফতাব ছেলেটি খুব একটা ভালো ছিল না, মাঝে মাঝে রেগে যেত, সন্দেহপ্রবণ হতো এবং কখনো কখনো শ্রদ্ধার উপর রাগ ও চাপ দিত। এই কারণে বাবা মা সরাসরি বললে, শ্রদ্ধা, এই সম্পর্ক তোমার জন্য ঠিক নয়, তুমি নিজের জীবন এবং নিরাপত্তাকে আগে ভাবো। কিন্তু শ্রদ্ধা তখন প্রেমে এতটাই মগ্ন ছিল যে ভাবতো সব ঠিক হয়ে যাবে, আমি তাকে বদলাতে পারবো। সে বিশ্বাস করত ভালোবাসা সবসময় সমস্যার সমাধান করতে পারে। আর এর ফলে
পরিবারের সঙ্গে তার দূরত্ব বাড়তে লাগলো। শ্রদ্ধা তার বাবা মাকে কম ফোন করতো, কম কথা বলতো। তার নিজের সিদ্ধান্তে এতটাই অবিচল ছিল যে পরিবারের কথায় কোনো গুরুত্ব দিত না সে। এভাবেই তার পরিবার সম্পর্কটি মেনে নিতে পারলো না। শেষে শ্রদ্ধা একা হয়ে গেল। এরপর শ্রদ্ধা পরিবারের বিরুদ্ধে গিয়ে এক নতুন শহরে পা বাড়ালো, এক নতুন জীবন শুরু করার পথে, যেখানে তার সুখের স্বপ্ন বদলে ভয়ঙ্কর বাস্তবতায় পরিণত হবে। শ্রদ্ধা ও আফতাব দুজনেই বুঝতে পারছিল যে মুম্বাইয়ে একসাথে থাকা তাদের জন্য সম্ভব নয়। পরিবারের চাপ, বন্ধু বান্ধবের প্রশ্ন এবং নিজেদের স্বাধীনতা সব মিলিয়ে তারা অনুভব করলো একটি নতুন শহরে গিয়ে একসাথে জীবন শুরু করা হবে তাদের জন্য সবচেয়ে নিরাপদ ও উত্তম পথ। এভাবে তাদের সিদ্ধান্ত দিল্লিতে চলে যাওয়া এবং লিভ ইন সম্পর্ক শুরু করা। শ্রদ্ধা ভেবেছিল এখানে তারা পরিবার বা অন্য কারো নজর চাপ ছাড়া থাকতে পারবে। এখানে তারা দুজনেই নিজের মতো করে জীবন গড়তে পারবে। এই ভাবনা তাকে আনন্দে ভরে তুলেছিল। দিল্লি, নতুন শহর, নতুন পরিবেশ, একটি ছোট্ট ফ্ল্যাটে যেখানে দুজনের জন্য ছিল নতুন শুরু। শ্রদ্ধা ভাবতো এবার সব ঠিক হবে, আমাদের ভালোবাসা আমাদের সব সমস্যার সমাধান করবে। আত্মবর নিজেকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করত এবং শুরুতে সবকিছু যেন স্বাভাবিক চলছিল, কিন্তু ছোট ফ্ল্যাটেই ধীরে ধীরে দেখা দিতে থাকে প্রথম সতর্ক সংকেত। আত্মাবের সন্দেহ প্রবণতা, নিয়ন্ত্রণমূলক আচরণ আর হঠাৎ রেগে যাওয়া সবকিছু ধীরে ধীরে তাদের সম্পর্কের উপর ছায়া ফেলে। শ্রদ্ধা জানতো এই নতুন শুরু সহজে ঠিক হবে না, তবুও তার বিশ্বাস ছিল ভালোবাসার সব বাধা অতিক্রম করতে পারবে। সে ভেবেছিল প্রেমেই তাদের জীবনে সুখ ফিরিয়ে আনবে। তাদের এই নতুন জীবন শুরু হয়েছিল স্বপ্নের মতো, কিন্তু ধীরে ধীরে সেই স্বপ্নের আড়ালে অন্ধকার জমতে থাকে। ফ্ল্যাটের দেওয়াল যা শুরুর দিকে তাদের হাসি ধরে রাখতো, শেষ পর্যন্ত সেই দেওয়ালেই ভয়ঙ্কর রাতের সাক্ষী হবে, যেখানে সবকিছু বদলে যাবে চিরতরে। দিল্লির ছোট ফ্ল্যাট শুরুটা ছিল স্বাভাবিক, কিন্তু দিনের শেষে যেন অদৃশ্য কোনো কালো ছায়া জমতে থাকে। এক সন্ধ্যায় ছোট ফ্ল্যাটের ভিতরে দুজনের কণ্ঠস্বর ধীরে ধীরে বাড়তে থাকে। হাসি, কথা আর শীতলতা চুপ সব মিলিয়ে এক মুহূর্তে পরিবর্তিত হয়ে যায় চিৎকারে। প্রথমে ছিল ছোটখাটো তর্ক, একটি ভুল বোঝাবুঝি, একটু রেগে যাওয়া, কিন্তু খুব দ্রুত তা বর্ধিত হয়ে ওঠে। আফতাব কথা বলছিল, কিন্তু তার স্বরে ছিল অদ্ভুত তীব্রতা, একটি ভয়ঙ্কর শক্তি যা ধীরে ধীরে ফ্ল্যাটের চারপাশে ছড়িয়ে পড়ছিল। শ্রদ্ধা চেষ্টা করলো শান্ত থাকতে, কিন্তু প্রতিটা কথার সাথে আফতাব আরো বেশি রেগে উঠল। দুজনের মধ্যে শুধুই কথার লড়াই নয়, এবার সেটি হয়ে দাঁড়ালো ক্ষমতার খেলা। ফ্ল্যাটের চারপাশে দেওয়ালে যেন সেই ক্রোধের সাক্ষী হতে লাগলো। মারধরের শব্দ, চিৎকার, দূরে ফেলে দেওয়া জিনিসপত্র সবকিছু একটি ভয়ঙ্কর চিত্র আঁকছিল। শ্রদ্ধা বুঝতে পারলো এখানে আর কোনো রেহাই নেই, কোনো পথ নেই, শুধু অন্ধকার। শেষ পর্যন্ত সেই রাতটি শ্রদ্ধার জীবনের শেষ রাত হয়ে দাঁড়ায়। সেখানে আফতাব শ্রদ্ধার গলা টিপে ধরে মেরে ফেলে। যে মেয়েটি হাসি, স্বপ্ন আর জীবনের প্রতি বিশ্বাসে ভরপুর ছিল, সে আর স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারল না। ফ্ল্যাটের চারপাশের দেওয়াল যেন চুপচাপ সবকিছু দেখলো, কিন্তু কাউকে সাহায্য করতে পারল না। সেই রাতটি শুধু একটি হত্যার ঘটনা নয়, এটি প্রেম, বিশ্বাস এবং অন্ধকারের সংঘর্ষের গল্প। একটি স্বপ্ন যা শুরু হয়েছিল হাসি আর শেষ হলো ভালোবাসার নির্মম বাস্তবতায়। খুন করার পর কোনো অনুশোচনা বা ভয় আফতাবের চোখে ছিল না, বরং প্রমাণ লোপাটের ছক কষে সে। এমনকি সে সারা রাত শ্রদ্ধার মৃতদেহের পাশেই বসেছিল। অবাক করার মতো বিষয় হলো, খুনের ঠিক পরেই সে খাবার অর্ডার করে এবং নিশ্চিন্তে খায়। তার মাথায় তখন চলছিল এক পৈশাচিক পরিকল্পনা। সে জানতো গোটা শরীর সরাতে গেলে ধরা পড়ে যাওয়ার ভয় আছে, তাই সে ঠিক করলো শরীরকে অদৃশ্য করে দেবে। পরের দিনে সে বাজারে যায় এবং একটি 300 লিটারের বড় ফ্রিজ কিনে আনে। সাথে কিনে আনে একটি ধারালো করাত এবং কেমিক্যাল। পরবর্তী কয়েক ঘন্টা ধরে বাথরুমে বসে সে শ্রদ্ধার দেহকে 35টি টুকরো করে। রক্তের দাগ মোছার জন্য সে ব্যবহার করে সালফিউরিক অ্যাসিড। এমনকি সে গুগলে বারবার সার্চ করছিল শরীরের কোন অংশ কাটলে রক্ত কম বের হয় এবং কিভাবে মানুষের অ্যানাটমি বা হাড়ের গঠন আলাদা করা যায়। শরীরের প্রতিটি টুকরো যে পলিথিনে মুড়িয়ে অত্যন্ত যত্ন সহকারে ফ্রিজের ভেতরে সাজিয়ে রাখে। ভেবে দেখুন, সেই ফ্রিজে রাখা লাশের টুকরোগুলোর পাশেই সে নিজের খাওয়ার জন্য কোল্ড ড্রিঙ্কস এবং ফল রাখতো। এমনকি শ্রদ্ধার মাথাটি সে ফ্রিজের আলাদা এক জায়গায় রেখেছিল, যাতে সে প্রতিদিন সেটি দেখতে পারে। এটাই ছিল সেই কাল রাত এবং তার পরবর্তী ভয়াবহতা, যা প্রমাণ করে দেয় যে আফতাব কোনো সাধারণ খুনি নয়, বরং সে ছিল এক ঠান্ডা মাথার খুনি। খুন করার পর আফতাবের সামনে ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কিভাবে শ্রদ্ধার 35টি টুকরো শরীরকে অদৃশ্য করা যায়। সে জানতো তাড়াহুড়ো করলে ধরা পড়বে, তাই শুরু হলো এক ভয়ঙ্কর লুকোচুরি, যা চললো টানা 18 দিন ধরে। প্রথমে সে শ্রদ্ধার মোবাইল ফোনটি নিজের কাছে রেখে দেয়। শ্রদ্ধার বন্ধু এবং পরিবার যখন ফোন করত, তখন আফতাব নিজে উত্তর দিত। কখনো শ্রদ্ধার হয়ে মেসেজ পাঠাতো, কখনো
বলতো শ্রদ্ধা এখন ব্যস্ত আছে, সে শ্রদ্ধার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো থেকেও পোস্ট করতো, যাতে সবাই ভাবে শ্রদ্ধা এখনো বেঁচে আছে এবং নিজের ইচ্ছাতেই পরিবার থেকে দূরে আছে। প্রতি রাতে রাত 2টা থেকে 3টার মধ্যে আফতাব একটি কালো রঙের ব্যাগ নিয়ে ফ্ল্যাট থেকে বের হতো। তার হাতে থাকতো একটা মশা তাড়ানোর স্প্রে, যাতে জঙ্গলের মশা তাকে বিরক্ত না করে। দিল্লির মেহরাউলির ঘন জঙ্গলের ভেতরে সে শ্রদ্ধার শরীরের টুকরোগুলো ফেলে আসতো। সে খুব সাবধানে কাজ করত, নিশ্চিত করতো যেন কেউ তাকে দেখে না ফেলে। কোনো একদিন হয়তো সে পাড়ার নতুন আসা কোনো কুকুরকে দেখে তার মনে সন্দেহ জেগেছিল যে কুকুরগুলো যদি গন্ধ শুকে ফেলে তাহলে হয়তো সে ধরা পড়ে যাবে। তাই সেই রাতে সে মাংস রান্না করে কুকুরদের খাইয়েছিল, যাতে তারা মানুষের গন্ধ শুকে সন্দেহ না করে। এমনকি ফ্ল্যাটের ভিতরে থেকে যাতে কোনো দুর্গন্ধ না বের হয় তার জন্য সে প্রতিদিন রুম ফ্রেশনার ব্যবহার করত, রক্ত পরিষ্কার করার জন্য বিশেষ কেমিক্যাল ব্যবহার করত। এমনকি শ্রদ্ধার রক্তমাখা জামা কাপড় সে নিজের হাতে ধুয়ে নষ্ট করে ফেলেছিল। কিন্তু অপরাধী যতই চতুর হোক, সে কোনো না কোনো ক্লু রেখে যায়। শ্রদ্ধার বাবা যখন মেয়ের খোঁজ পাচ্ছিল না, তখন তার সন্দেহ হয়। তিনি মুম্বাই পুলিশের কাছে একটি মিসিং ডায়েরি করেন। যেহেতু শ্রদ্ধার শেষ লোকেশন ছিল দিল্লি, তাই দিল্লি পুলিশের কাছে কেসটি হস্তান্তরিত হয়। পুলিশ প্রথমে আফতাবকে জিজ্ঞাসাবাদ করে। আফতাব প্রথম থেকেই মিথ্যা বলতে থাকে। সে জানায় শ্রদ্ধা তাকে ছেড়ে চলে গেছে, কিন্তু পুলিশের চোখ এড়ায়নি। তার মুখের সূক্ষ্ম পরিবর্তন এবং কথায় বারবার আসা অসঙ্গতি তাতেই বুঝে যায় পুলিশ। শ্রদ্ধার ফোনের কল ডিটেলস রেকর্ড খতিয়ে দেখতে শুরু করে। দেখা যায় 18 মের পর শ্রদ্ধার ফোনটি শুধু মেহরাউলি এলাকাতেই অ্যাক্টিভ ছিল, অথচ আফতাব দাবি করছিল শ্রদ্ধা মুম্বাই চলে গেছে। এরপর শ্রদ্ধার ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট খতিয়ে দেখা হয়। শ্রদ্ধার অ্যাকাউন্ট থেকে আফতাবের নিজের অ্যাকাউন্টে প্রায় 50,000 টাকা ট্রান্সফার করেছিল। এই আর্থিক লেনদেন এবং ফোনের লোকেশন, এই দুটি তথ্যই ছিল পুলিশের হাতে আসা সবচেয়ে বড় প্রমাণ। এবার পুলিশ আফতাবের উপর চাপ বাড়ায়। টানা কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর আফতাব ভেঙে পড়ে। সে তার অপরাধের কথা স্বীকার করতে বাধ্য হয় এবং সেই ভয়াবহ রাতের পুরো বর্ণনা দেয়। এরপরেই পুলিশ দিল্লির মেহরিলাল জঙ্গলে চিরুনি তল্লাশি শুরু করে। জঙ্গল থেকে উদ্ধার করা হয় বেশ কিছু হাড়ের টুকরো। ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয় সেগুলোকে। শ্রদ্ধার বাবার ডিএনএ এবং হাড়ের ডিএনএ মিলিয়ে দেখা হয় এবং তা হুবহু মিলে যায়। এরপর আফতাব পুলিশের হেফাজতে অপরাধ কবুল করলেও ভারতীয় আইনে পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তি চূড়ান্ত প্রমাণ নয়। তাই পুলিশকে এমন কিছু নিরেট তথ্য জোগাড় করতে হতো যা আদালতে অস্বীকার করা একেবারেই অসম্ভব। পুলিশ আদালতের অনুমতি নিয়ে আফতাবের নার্কো অ্যানালাইসিস এবং পলিগ্রাম টেস্ট করার সিদ্ধান্ত নেয়। পুরো দেশ তখন তাকিয়েছিল সেই টেস্টের দিকে। ড্রাগস দিয়ে আফতাবকে আচ্ছন্ন করার পর যখন প্রশ্ন করা হয়, তখনও সে একই কথা বলে। সে শ্রদ্ধাকে খুন করেছে এবং হাড়ের টুকরোগুলো কোথায় ফেলেছে তাও বলে দেয়। এরপর শুরু হয় বৈজ্ঞানিক প্রমাণের পালা। পুলিশ শ্রদ্ধার বাবার ডিএনএ নমুনার সঙ্গে জঙ্গলে পাওয়া হাড়ের ডিএনএ নমুনা পরীক্ষা করায়। রিপোর্ট আসে পজিটিভ, অর্থাৎ এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয় যে উদ্ধার করা ওই হাড়গুলো শ্রদ্ধারই ছিল। এছাড়া মেহরিলাল ফ্ল্যাটের টাইলসের ফাঁক থেকে ফরেন্সিক টিম রক্তের অবশেষ খুঁজে পায়, যা আফতাবের ধূর্ততাকেও হার মানিয়েছিল। 2023 সালের গোড়ার দিকে দিল্লি পুলিশ আফতাবের বিরুদ্ধে প্রায় 6600 পাতার একটি বিশাল চার্জশিট দাখিল করে। এতে 150 জনেরও বেশি সাক্ষীর বয়ান এবং সিসিটিভি ফুটেজ সহ সমস্ত প্রমাণ বিস্তারিতভাবে দেওয়া হয়। আদালত আফতাবের বিরুদ্ধে জাতীয় দণ্ডবিধির 302 ধারা এবং 201 ধারা এর অধীনে অভিযোগ গঠন করেছে। বর্তমানে আফতাব দিল্লি তিহার জেলে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছে। বিচার প্রক্রিয়া এখনো চলছে। যদিও আফতাব নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে, কিন্তু পাহাড় সম তথ্য প্রমাণ তার বিরুদ্ধে কথা বলছে। শ্রদ্ধা ওয়াকারের এই ঘটনাটি আমাদের সমাজে একটি গভীর ক্ষত তৈরি করে দিয়ে গেছে। এটি শুধু একটি অপরাধ নয়, এটি একটি সতর্ক বার্তা। ভালোবাসা আড়ালে লুকিয়ে থাকা হিংসা এবং অন্ধবিশ্বাসের পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে, শ্রদ্ধা তার চরম উদাহরণ। তাই সবাই সচেতন ও সতর্ক থাকুন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট এরকম আরো রহস্যময় ভিডিওতে। বাই বাই।